आदितेयभिहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महिषुभारहारकम् सद्रूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्ण। সুর ও আবহ মাস্টার পিন্টু। ধ্বনি মাস্টার রাজা। আলো মাস্টার অজয়। সাজসজ্জা ও মহিলা শিল্পী স্বর্গীয় কল্যাণ ব্যানার্জি প্রতিষ্ঠিত অপেশাদার যাত্রা জগতের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ শিল্পী মহল দুর্গাপুর। बुझी को राग कहते हैं, उस राग से जो बारूद बने उसे यूसुफ खान कहते हैं। नमस्कार। সালাম আলাইকুম। বসে যান বাবুরা, সবাই শান্ত হয়ে বসে যান। এটা ইউসুফ খানের ঠেক, আর ইউসুফ খান কোনো ঝামেলা বরদাস্ত করে না। বাদ চলার আগেই তার হাতের ছুরিটা চলে যায়, তাই সবাই ঠান্ডা হয়ে বসুন আর আরামসে মুজরা দেখুন। আজ এখানে চম্পাবাইয়ের মুজরা হবে। চম্পাবাই নাচ গানের রঙিন महफिले চম্পাবাই আপনাদের কলেজায় আগুন জ্বালিয়ে দেবে। হ্যাঁ বাবুরা, হ্যাঁ, পয়সা ফেঁকো আর তামাশা দেখো। পয়সা ফেকলে হয়তো তামাশা দেখা যায়, কিন্তু ভগবানের আসরে কোন মানুষের বুকের খাঁচার ভেতরে কোন তামাশার আসর বসেছে সেটাই তো চেনা বড় দায়। এটা পাগলামি করার জায়গা নয়। বকবাস বন্ধ করে বেরিয়ে যান এখান থেকে। আমি কে? এ বড় জটিল প্রশ্ন ভাই। ভগবানের জোয়ার আসরে প্রত্যেকটি মানুষের এক একটা তাসের মতো, এক পিঠে রঙিন নকশা। দিদি বললাম কি করছো ইসুফ ভাই? উনি তো একজন নাম করা ব্যবসাদার। ও দূর থেকে এখানে চম্পাবাইজি মূল্য শুনতে এসেছে। তুমি কে? আমি যে বেচারাম দালাল, মেয়ে মানুষের কারবারি করে দালালি করি খায়। বেচারা সালা 20 বছর এই কারবারে আছি, তোর নাম তো আগে কখনো শুনিনি। বল সালা তোকে কে পাঠিয়েছে? না হলে তোকে সালা খতম করে দেবো। বল সালা কে পাঠিয়েছে? ভগবান ভগবান ভগবান। সালা ফির আমার সঙ্গে চালাকি করছিস? বল সালা বল। চালাকি না ওস্তাদ, আমি ওদের এখানে ঢুকতে দিয়েছি। বেচারা আমার দোস্ত, নাম মতো চেনা লোক, ছেড়ে দাও ওকে। বাপ রে বাপ, ঠিক সময় ছিল ভাই, না তো শালা জমি দূরে পড়ে পড়েছিল। কিন্তু তুমি বড় খদ্দের আনবে বলে এই বুড়ো বাবুকে ধরে আনলে। আরে বুড়ো হলে কি বুকের আগুনটা নেভে যায়? এই বুকের আগুনটা 20 বছর ধরে এক সত্যিকে অন্য আসলে তাড়িয়ে বেড়াচ্ছে। এক বুক হাক্কা নিয়ে শুধু খুঁজে বেড়াচ্ছে আমার ভালোবাসার প্রতিমাকে। তাহলে বাবুর প্রতিমাকে হাজির করা হোক ওস্তাদ। হাজির নয়, আজ চম্পাবাই নিলামে উঠবে। কিন্তু খদ্দের কোথায়? খদ্দের পাগলা রে, মানুষ চিল্লি না। জিনিস ভালো হলে তোমার চেনা খদ্দের ঠিক হাজির হয়ে যাবে। ইউসুফ খান, আসুন কিশোর দা, অনেকদিন পর আপনার দেখা। তা এতদিন কোথায় ছিলেন? এটা বড় ধান্দা নিয়ে লেগেছিলাম ভাই, তবুও চম্পা ভাইয়ের গন্ধ পেয়ে আমি সোজা এখানে চলে এলাম। আঘাড়ে মোড়া পড়লে তার কাছের মানুষের কাঁদে, কিন্তু শেয়াল ককরের সমাজে মৎসব লেগে যায়। আপনি তো দেখছি এই বয়সে একেবারে ভাগাড় এসে পড়ছেন মশাই। আরে কেউ আসে মুনাফার খোঁজে, কেউ আসে মানুষ
মাংসের খোঁজে, আর আমি এসেছি একটা প্রকৃত মানুষের খোঁজে। ঠিক ঠিক ঠিক, বয়সে কি এসে যায়, রসে যত জাল পড়ে তত তাতে পাক ধরে। কম বয়সে প্রেম হাসি ঠাট্টায়, বুড়ো বয়সে হারিয়ে মর যায়। তো ফালতু বাদ ছাড়ুন কিশোরদা, মাহফিল তাহলে শুরু করা যাক। অবশ্যই অবশ্যই। मेहरबानो, कदरदानो, दिल थाम कर बैठिए। आप लोगों के मनोरंजन के लिए पेश होने जा रही है रसली नातों की रानी मिस चंपावार। बोलो प्रिया सावरिया, बोलो प्रिया मोर प्रिया सावरिया, बोलो प्रिया मोर प्रिया सावरिया। छोड़ के मुझे तो जाइयो ना, छोड़ के मुझे तो जाइयो ना, बोलो प्रिया, बोलो प्रिया বাবুরা দয়া করে তারিফ করবেন না। এই জীবনে আমি অনেক তারিফ শুনেছি, কিন্তু সেটা বুঝতে পারিনি আমার এই গানের জন্য না অনেক যত্নে সাজানো আমার এই শরীরটার জন্য। গান শুনতে হলে তো ক্যাসেট কিনবা, রেডিওতে শোনা যায়। তোমার ব্যাপারে রূপটাই তো আসল জিনিস পাগলি। তাহলে সেই রসের আসরে রূপের আলোটা নিভে যাবার আগে আপনারা আমার দাম লাগান বাবুরা। বলুন কত টাকা দিয়ে এই পণ্য নারীকে কিনতে চান? পাগলি রে 50,000। বাপের বেটার মতন দাম রেখেছেন কিশোরদা। বলুন বড় বাবু, দাম বলুন। 50,000 এক, 50,000 দুই, 60,000। আমার সব বাবু তো দেখছি 60 কি বাবুরা হিম্মত থাকলে তো আওয়াজ দি। 75,000। জিও বেটা জিও। আরে বাবু কি হলো, আপনি ঝিমিয়ে গেলেন যে? বলুন বলুন বলুন। 75,000 এক, 75,000 দুই। 1 লাখ। আচ্ছা, বুড়োর কাছে জন হেরে যাবে নাকি কিশোরদা? কিছু বলুন। 1,25,000। আপনি কিছু বলুন। আমি আর বলতে পারবো না ভাই, আমি হেরে গেলাম। দাম তুলুন বাবু, দাম তুলুন। চম্পাবাই যে বড় সস্তায় অন্যের ঘরে চলে যাচ্ছে, আমার দিকে ভালো করে দেখুন। পদ্মার ইলিশের মতো টাটকা মাল। দাম তুলুন বাবু, দাম তুলুন। বলুন বলুন বাবু। তার আগে তুমি বলো
সত্যি বাইরে ঘরে জন্মেছো না বাইরে থেকে এসেছো? সত্যি কি তোমার নাম চম্পা? নামে কি এসে যায় বাবু? গরু ছাগল কেনবার সময় কে কোথায় নাম জিজ্ঞাসা করে? তার দাঁত দেখি, শিং দেখি, শরীর স্বাস্থ্য দেখি। আপনারা আমাকে ভালো করে দেখুন বাবু, দু চোখ ভরে দাও, দেখে শুনে দাম তুলুন বাবু। বলুন বলুন কত টাকা দিয়ে শরীরটাকে কিনতে চান? 10,000, 20,000, 30,000, 50,000 বলুন বাবু, বলুন বলুন। 1 লাখ তো দাম উঠে গেছে, আরো দাম তুলুন বাবু, দাম তুলুন। পায়ের শিকল খুলে দে, আমি যদি তোমাকে পেতাম পায়ের শিকল খুলে দিয়ে তোমাকে খোলা আকাশে মুক্ত করে দিতাম, এই বাইরে জীবন থেকে তোমাকে মুক্তি দিতাম। আচ্ছা বাবু, যদি 1 লাখ টাকায় আমাকে পেয়ে যেতেন তাহলে চম্পাবাইকে নিয়ে আপনি কি করতেন? মুক্তি দিতাম, মুক্তি। না, আমি মুক্তি চাই না। মুক্তি নিয়ে আমি কোথায় যাবো বলুন? আপনাদের সমাজ তো কোনোদিন আমাকে মেনে নেবে না। যখনই আমার আসল পরিচয়টা জানতে পারবে, তখন আমার সুস্থ জীবনের সমস্ত অধিকার কেড়ে নিয়ে আমাকে আবার এখানে পাঠিয়ে দেবে। রাতের অন্ধকারে তারাই ছুটে আসবে আমার এই শরীরটাকে ভোগ করবার জন্য। কেউ আমাকে একটুখানি ভালোবাসবে না, কেউ তো আমাকে বোন বলে বুকে জড়িয়ে ধরবে না, কেউ তো আমাকে সিঁদুর পরিয়ে সন্তানের মা হতে বলবে না। তুমিও তো তুই মা। মা? আরে হুমার অংশে কন্যা রূপে তোর জন্ম, জননী রূপে জগৎ পালিকা, জগৎধাত্রী রূপে অভয়া, কালো রূপের মন মোহিনী। কে বলে তুই আধার কালো? কালো রূপে দিগম্বরী, হৃদিবদ্ধ করি সালো। চুপ করুন, চুপ করুন বাবু, চুপ করুন। যে কষ্টকে আমি প্রাণপণে বলে থাকতে চাই, সেটাকে নতুন করে তুলে ধরবেন না। এই সমাজকে, এই সংসারকে আমি ঘৃণা করি। তার জন্য যে আমার বুকের মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদে, সেই কান্নার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই চম্পাবাই কোনোদিন মা হতে পারবে না। তাকে জলসাগরে উর্বশী হয়ে শুধু এক বাজার থেকে আর এক বাজারে আমাকে শুধু বিক্রি করতে হবে বাবু, বিক্রি করতে হবে। নাকি কাটা বন্ধ করো। পয়সা দিয়ে কেউ তোমার চোখের জল কিনতে আসে না চম্পা। এসো এসো, মুম্বাই যাওয়ার আগে তোমার উৎসবের রাতের ফিতাটা আজ রাতে আমি কেটে দেব। বিচ্ছু, আরে দেখ দেখ, বাইরে পুলিশ গাড়ির বাসির আওয়াজ মনে হলো। আমাদের বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়েছে, নিশ্চয় কেউ বেমানিকে আমাদের খবর দিয়ে দিয়েছে। কি সর্বনাশ! দেখছি তো তোমাদের জলসা করেছে, পানের জন্য তো মনে পড়লো। না না বাবুরা, আপনারা কোনো ভয় করবেন না। এই চম্পাবাই আপনাদের চলার পথে সমস্ত কাঁটা তুলে নিয়ে শুধু ফুল হয়ে ফুটে থাকবে। আপনারা আসুন আমার সঙ্গে। আমার বাড়ির পেছনে এমন এক পথ আছে, পুলিশ কোনোদিন তার খোঁজ পাবে না। বিচ্ছু, আলোটা নিভিয়ে দাও, জলসাগরে সব আলো নিভিয়ে দাও। নেমে আসুন নিকশ কালো আমি তোমার কোনো কথা শুনতে চাই না। গেট আউট, আই সে গেট আউট। স্যার দয়া করে আমাকে একটা শেষ সুযোগ দিন স্যার, আমি আপনাকে সব ব্যাপারটা বুঝিয়ে বলছি। তোমার মতো মিথ্যেবাদী জোচ্চোরকে আর আমি কোনো সুযোগ দেব না। ভালো কোথায় না গেলে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। রাজিন্দর, রাজিন্দর। বিশ্বাস করুন স্যার, আমি হয়তো আপনাকে মিথ্যে পরিচয় দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না স্যার। আমি সত্যি আপনাদের কোনো ক্ষতি চাইনি। ক্ষতি করনি। দিনের পর দিন মিথ্যে পরিচয় দিয়ে আমার একমাত্র মেয়েটার সঙ্গে তুমি মেলামেশা করেছো। আজ আমি বুঝতে পারছি ভদ্রলোকের ছদ্মবেশে তুমি একটা জালিয়াত। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাকে তুমি কি বলছো? ভুলে যাও না, ও শুধু আমার বন্ধুই নয়, ও একজন সরকারি অফিসার, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার হলে আমার আত্মীয় হতে পারে না। তুই যাকে এতদিন ভালোবেসে এসেছিস তার পিতৃ পরিচয়টা কি তুই জানিস? কেন জানবো না? ওর বাবা একজন নামকরা ব্যবসাদার। ওর বাবা আর মা বাইরে থাকে, মানে আমেরিকায় থাকে। আমেরিকায় না রে, আমেরিকায় না। ওরা দুজনে আমাদের পাশের গ্রাম আমডাঙ্গার একটা ভাঙা বাড়িতে বাস করে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আর ওর বাবা কি করে জানিস? ও নিজে যে সরকারি অফিসের ইঞ্জিনিয়ার,
তাদেরই ওখানকার একটা সামান্য গোডাউনে দারোয়ানের চাকরি করে। না না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না উর্মিলা? একজন দারোয়ানের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না? ভারতের সংবিধানে এমন তো কোনো কথা লেখা নেই। সংবিধানের বাইরেও একটা সামাজিক বিধান আছে, সেখানে ওই রকম একটা ভিখারি ছেলে আমাদের বাড়িতে পা রাখতে পারে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। না, তুমি যাবে না। এই পৃথিবীতে যে যাই বলুক, আমি জানি তুমি কখনো আমাকে মিথ্যে কথা বলতে পারো না। বলো সুভাষ, বলো, তুমি তুমি বলো এই সব সব কোনোটা সত্যি নয়, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। কাকাবাবু যা বলছেন তার প্রত্যেকটা কথাই সত্যি। তাহলে বলো, বলো সুভাষ, বলো কিসের জন্য তুমি আমাদের ঠকালে? কিসের লোভে তুমি আমাদের মিথ্যে পরিচয় দিলে? শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য উর্মি। আমি ভেবেছিলাম বিখ্যাত শিল্পপতি পরিতোষ সরকারের মেয়ে হয়ে তুমি যদি একটা সাধারণ দারোয়ানের ছেলেকে বন্ধু বলে মেনে নিতে না পারো। কেন পারবো না? কেন পারবো না? মিথ্যে পরিচয় দিয়ে তো কারো সত্যিকারের পরিচয় পাওয়া যায় না। মানুষের পরিচয় সে নিজেই, তার ব্যবহারে, তার শিক্ষার মনুষ্যত্বে। হ্যাঁ ভাই, হ্যাঁ, একমাত্র জঙ্গলের সমাজে বাঘের সন্তান বাঘ আর শেয়ালের সন্তান শেয়াল হয়। কিন্তু পণ্ডিত সমাজে যেমন পণ্ডিত সমাজে মূর্খ ছেলে যেমন বিদ্যাসাগর কিংবা মাদার টেরেসাও হতে পারে। কিন্তু সামান্য দারোয়ানের ছেলে বলে স্কুল কলেজে সব জায়গায় আমাকে ছোট হয়ে থাকতে হয়েছে। সবাই আমাকে দেখে উপহাস করেছে, অবহেলা করেছে। তাই আমি ভয় পেয়েছিলাম আমার সত্যিকারের পরিচয়টা জানলে। তুমি আমাকে এতদিনও চিনতে পারলে না। এই বাড়ির মেয়ে হয়ে এই বড় লোকের সমাজটাকে কোনোদিন আমি ভালোবাসতে পারিনি। যে সমাজের সব সম্পর্কের মাপকাঠি শুধু টাকা, সেই সমাজটাকে আমি ঘৃণা করি, ঘৃণা। তবে কেন কেন তুমি নকল রান্তার মুকুট পরে নকল রাজা সেজে আমার কাছে এলে? ওদেরকে সত্যি ভালোবাসে রুমি। তাই তো শেক্সপিয়ার বলেছেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অর্থাৎ ভালোবাসা যুদ্ধক্ষেত্রে কোনো কিছু অন্যায় নয় রে। তোর মতো ছেলের মুখে এ কথা মানায়, কারণ এমএ পাস করে তুই মানুষ হতে পারিনি, একটা জানোয়ার হয়ে রয়ে গেছে। না বাবা না, জানার হলো তো নৌকা দাঁতের জোরে ওই গরিব মানুষগুলো বুকের উপর ঝাঁপিয়ে পড়তাম। তোমার ব্যবসার অংশীদার হয়ে পাপের পথে তোমার ব্যাংকের অঙ্কটাকে আরো বাড়িয়ে তুলতাম। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার ঠিকাদারি ব্যবসায় সিমেন্টের বদলে কতখানি গঙ্গামাটি চালানো হয় তা আমার জানা বাবা। বাবা বাবা সরকারি অফিসে ঘুষ খাইয়ে তুমি লোহার মাপে 1 মিলিমিটার কম করলে কত টাকা কামানো যায় সেই অঙ্কটা আমার জানা। তাহলে কোন অঙ্ক কষে তুই বেকার হয়ে ঘরে বসে আমার অন্ন ধ্বংস করছিস? কোন আদর্শ নিয়ে 2 হাতে টাকা ওড়াচ্ছিস? বাবা বাবা তোমার কালো টাকা উড়িয়ে সরকার বংশের জন্য একটু পুণ্যের আলো কিনে আনছে। মত মেয়ে মানুষ কোনো মেশার পেছনে নয়। সেই জন্যই বুঝি তোমার এই কালো টাকাগুলো দিয়ে আমি সরকার বংশের পুণ্যের আলো কিনে আনছি বাবা, আলো কিনে আনছি। সেই জন্যই বুঝি ওই নাম ভাড়ানো ছেলেটার বিরুদ্ধে তুই ওকালতি করছিস। তুমি একদিন ওকে আদর করে এই বাড়িতে ডেকে এনেছিলে, কারণ ওই ইঞ্জিনিয়ার সাহেব হাত থাকলে তোমার সরকারি সাপ্লাইতে শাল কাঠের বদলে পাট কাটিয়ে পাঠাতে পারবে। আরে না 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 না, এই মাধাই মণ্ডল যতদিন সরকারি গোডাউনের দরজায় পাহারায় থাকবে ততদিন সেখানে কোনো রকম 2 নম্বর কারবার করতে দেওয়া চলবে না। খবর না দিয়ে ভেতরে ঢুকেছো কেন? কে তুমি? আই শ্রী মাধাই মণ্ডল, পিডব্লিউডি গোডাউনের দারোয়ান, ক্লাস 4 ক্লাস স্টাফ। এই যে আপনাদের ইঞ্জিনিয়ার সাহেব, এনার বাবা। সালাম বাবু, সালাম ম্যাম স্যার। আপনি মানে আপনি সুভাষের বাবা? বিশ্বাস হচ্ছে না। আরে হবেই বা কি করে? ক্লাস 8 পর্যন্ত যার বিদ্যে, সেই 4 ক্লাসের ছেলে কিনা ইঞ্জিনিয়ার। তবু এই সত্যিটাকে সত্যি করতে অনেক কষ্ট করতে হয়েছে গো মা, অনেক কষ্ট করতে হয়েছে। কাজের শেষে অফিস টাইমের পর মঠ বয়েছি, হাটে বসে সবজি বিক্রি করেছি, কুলিগিরি করেছি। তবে না বেটা, আজ আমার ইঞ্জিনিয়ার। কি হে বেটা,
বল না, আরে বল বল বল। আরে ও তো এতদিন বলে এসছে ওর বাবা নাকি বিরাট ব্যবসাদার, আমেরিকায় থাকে। আমি ব্যবসাদার? হ্যাঁ, আমি আমেরিকায় থাকি? না 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 না, আমার সুভাষ এ কথা বলতেই পারে না। বাবা আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। কিরা কি বললি? তার মানে এতক্ষণ এই বাবু যা কথা বলছিল তা ঠিক? তুই বাপের নামে মিথ্যা কথা বলে যাতে উঠতে চাস? এত বিদ্যা করে, এত শিক্ষা নিয়ে শেষে তুই এই শিক্ষা পেলি? ছি 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 ছি। আজ যে তোর পরিচয়টা দিতে আমার লজ্জা করছে। ছি। তবু এই শিল্পপতির মেয়ে হয়ে আপনার পায়ে হাতে প্রণাম করতে আমার অন্তত এতটুকু লজ্জা হচ্ছে না। কি মা, এই বাড়ির মেয়ে হয়ে তুমি শেষে কিনা এই ক্লাস 4 এর পায়ে হাত দিয়ে প্রণাম করলে? হ্যাঁ, প্রণাম করলাম। আমি এক মানুষ গড়া কারিগরকে প্রণাম করলাম, কারণ আপনি তো ক্লাস 4 আর আমাদের সমাজে অনেকের না কোনো ক্লাসই নেই। না মা না, আজ আমি আমার জীবনের পরীক্ষায় ফেল হয়ে গেছি রে মা, ফেল হয়ে গেছি। আমি কাক হয়ে কোকিলের বাচ্চাকে দানা পানি খাইয়েছি, আজ তার ডানায় জোর এসেছে, সে মুক্ত আকাশে উড়ে যাবে। না বাবা না, তুমি বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো। আমি মিথ্যে পরিচয় দিলেও তোমাকে অস্বীকার করে কোনোদিন কোথাও চলে যাব না বাবা, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? কি বলিস রে? বিশ্বাস অবিশ্বাসের বোঝা বাড়িয়ে কি লাভ রে বেটা? বিশ্বাস অবিশ্বাসের বোঝা বাড়িয়ে কি লাভ? আমি আর তোর কোনো পরিচয় দিতে চাই না। আমি আর তোর পরিচয় দিতে চাই না। বলেন বাবু বলেন, হ্যাঁ কি কারণে আমাকে ডেকে পাঠিয়েছেন বলেন। আমি তোমাকে ডেকে পাঠাতে যাব কেন? ডাকেননি? তাহলে ওই রাজেন্দ্র নিজে গিয়ে অফিসে বলে এলো আর আপনি বলছেন ডাকেননি? যা বাবা, এই শালা আপার ক্লাসের মানুষদের চিনতেই পারলাম না। দূর পাগলা রে, মানুষ চিনলি না। দাঁড়াও বাবা, দাঁড়াও। তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, তোমার সঙ্গে যে আমাদের অনেক কাজ বাকি আছে পাগলা। আচ্ছা, ইনি কোন ক্লাস? ভাগ্নে ক্লাস, বাবার আদরের ভাগ্নে কিশোর কর্মকার। আগে হ্যাঁ, এই মামা ছাড়া আমার আগে পিছে কেউ নেই, মানে মা বাবা বোন বোনায় যোগাই মাথায়। এই মাথায় মন্ডল আছে। বলেন হ্যাঁ, আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছেন বলেন? আমার মেজাজটা যেমনি খাট্টা হয়ে আছে। পাগলা রে, মানুষ চিনলি না। ওই মেজাজের মাথায় একটু জল ঢালো বাবা, জল ঢালো, তারপর আমি বলছি তোমার সঙ্গে আমার কি কাজ আছে। আর মামা বলছিলাম কি, মানে আমাদের এই ব্যবসার ব্যাপারে দেবুর টাকা কি খুব দরকার? একদম না। তবু আমি চলে গেল ওই ক্লাস 4 মানুষটার সাথে একটু সাবধানে কথা বলবে কিসের? কারণ উনি শুধুই ক্লাস 4, তোমার মতো 420 নন, 420 নন। পাগলা রে, তুই মানুষ চিনলি না। এইদিকে আগে আমারে চেনেন। কি জন্য ডেকে পাঠিয়েছেন বলেন? আজ আমার মেজাজটা এমনিতেই খাট্টা হয়ে আছে, বলেন। মামা আমি বলছিলাম কি, ওই তদন্ত কমিশন থেকে যে মালগুলো আমাদের আটকে রেখেছে না, মানে সুভাষের বাবাই হচ্ছে সেই গোডাউনের মামা দারোয়ান। তাই নাকি? হ্যাঁ মামা। আরে ছি 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 ছি, আমি এখনো ভদ্রলোককে বসতে বলিনি। হ্যাঁ মামা, ঠিক।
চা দিইনি। উনি হয়তো দুদিন পরেই আমার বিয়ে হবেন। না 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 না, ওই মিথ্যেবাদীটা আপনার বিয়ে হওয়ার পেছনে লাইন লাগালেও আমি আমি মানে এই 4th ক্লাস কোনোদিনই আপনার বিয়ে হতে যাবে না। আমি সত্যি কথাটা শুনতে চাই, বলুন। পাগলা রে, তুই তো মানুষ চিনলি না। আজ রাত্রিতে গোডাউনের দরজাটা একটু খুলে দিতে হবে, মানে নকল মালগুলো আমরা বের করে নেব। এর জন্য তোমাকে অনেক অনেক টাকা দেব। এই নাও, আপাতত এই 10,000 টাকা রাখো। কি করেন কি আমাকে টাকা দিতে যাচ্ছেন কেন? আমি আমি কোনো টাকা নিতে পারবো না। আমি কোনোদিন ঘুষ খাইনি, মিথ্যা কথাও বলিনি। আমাকে আপনি দয়া করে টাকা দিতে যাবেন না। এই রাস্কেল, সততা দেখিয়ে নিজের দাম বাড়াতে চাও? কি না বেটা, এরা যে তোর সামনেই তোর বাপকে রাস্কেল বলছে রে। বাবা, ওটা তো একটা কথা বাবা। তুমি অযথা রাগ করছো কেন বলো তো? তার চেয়ে বরং তুমি ব্যাপারটাকে আপোষে মিটিয়ে নাও। হ্যাঁ, সুভাষ ঠিক কথাই বলেছে। হাতে নগদ টাকা থাকলে কোনো অপমানই গায়ে লাগে না। ওই পাগলা, তুই শালা আমার মামার গায়ে চড় মারলে, ও খারাপ করলি শালা। আরে তাতে কি হয়েছে? এই নগদ টাকা থাকলে কোনো অপমানই গায়ে লাগে না। টাকাটা রাখেন, আমি চললাম। সালাম বাবু। পাগলা রে, মানুষ ছিলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তোর এত বড় সাহস, আমি তোর সর্বনাশ করে ছাড়বো। স্যার, বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। ক্ষমা? কিসের ক্ষমা? আমার কয়েক লাখ টাকার মাল আটকে আছে, তার উপর এই অপমান। না না, আমি তোমাকে কোনো ক্ষমা করতে পারবো না। বেরিয়ে যাও। মামা, আদো রাগ করো না মামা, একে প্রেশার টেশার বেশি আবার কেলেঙ্কারি হয়ে যাবে। তাছাড়া সুভাষ তো আমাদের সঙ্গে আছে মামা। সুভাষ যদি কায়দা করে ওর বাবাকে অন্য কোথাও বদলি করে দিতে পারে, আর এই জায়গায় মামা নতুন মাল মানে নতুন কর্মচারী এলে তাকে মাল খাওয়াতে আমাদের কোনো সমস্যাই হবে না মামা। আরে তুই কি বলতে চাস? হ্যাঁ মামা। কিন্তু বদলির ব্যাপারটা। আরে বাবা, না 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 না, আর কোনো কিন্তু নয়। তোমার বাবা এই পরিতোষ সরকারের গালে চড় মেরেছে। হ্যাঁ, সেই গায়ে তোমাকেই মলম লাগাতে হবে। আর তা যদি না পারো, উর্মিলাকে বিয়ে করার কথাটা চিরদিনের মতো ভুলে যাও। কিন্তু স্যার, এই বয়সে বাবাকে বদলি করলে? আরে বাবা, বদলে হচ্ছে, চাকরিটা তো চলে যাচ্ছে না। তাছাড়া উর্মির সঙ্গে তোমার ওই বিয়ের ব্যাপারটা বুঝো, তারপরে মামার কথাটা একবার চিন্তা করো। ইস মামা গো, ঠিক যেন এইখানটা এটা চড় মেরেছে, তাই না মামা? দাগটা কেমন টস করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জ্বালাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি পরিতোষ সরকার, মাল্টি মিলিয়নিয়ার, উঠতে বসতে লোক যাকে সালাম করে, সামান্য একজন দরওয়ান হয়ে আমাকে মামা, এই তুমি দাঁড়িয়ে আছো করে? যাও, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। যাও। যাচ্ছি কিশোরদা, যাচ্ছি। তুমি যা বলবে আমি তাই করবো। আমি উর্মিকে নিয়ে সুখী হতে চাই, তোমাদের সমাজে উঠে আসতে চাই, আর আমার এই উন্নতির পথে তুমি হবে আমার ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড কিশোরদা, অ্যান্ড গাইড। মামা ও মামা গো, ও মামা, তুমি মরে গেলে নাকি মামা? না 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 না, মরেনি। তুমি এত তাড়াতাড়ি মরলে চলবে না মামা, কারণ তোমাকে বেঁচে থাকতেই হবে। বেঁচে থেকে তোমার সমস্ত সম্পত্তি বিষয় আশয় তুলে দেবে তোমার এই ভাগ্নের হাতে।
তাই তো মামা, তুমি ভালোবেসে ভাগ্নে নয় গো, হাল কেটে একেবারে কুমির এনেছো মামা। পাগলা রে, তুই তোর ভাগ্নেকে চিনতে পারলি না। और इस दिल में क्या रखा है, तेरा ही प्यार छुपा रखा है, तेरा ही प्यार छुपा रखा है। মানুষ চেনা বড় কঠিন। সব মুখগুলো আজ মুখোশের আড়ালে ঢাকা পড়ে গেছে। সভ্যতার বিজয় রথ আজ পথের সন্ধানে দিশাহারা। সাম্প্রদায়িকতার বিষে মানুষে মানুষে অবিশ্বাস। এই অন্ধকার দুঃসময়ে আমি কোন আলোর ছবি আঁকবো? লা 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 লা। বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার ওই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার ওই দিন। এ মনের ঘরে আজো ধীরে ধীরে, মনের ঘরে আজো ধীরে ধীরে পড়লো তোমায় আমি কত রঙে। লা 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 লা। হা 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 লা 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 লা। সর্বনাশ! আরে তোমাকে কতবার বারণ করছি এই বাড়িতে আসবে না। আরে মাসিমা মেসমশাই দেখে ফেললে কি হবে জানো? মাসিমা মেশামশাই ওরা কাক, তুমি তো তাদের বাড়িতে ভাড়া থাকো। আর শোনো, সোজাসুজি ভাবে বলে দেবে যে তুমি আমায় ভালোবাসো। তাহলে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, কারণ বাড়ি ভাড়া নেবার সময় আমি বলেছিলাম আমি বিবাহিত। ও মা, কি সাংঘাতিক কথা! বয়স্ক মানুষদের এত বড় মিথ্যা কথা বলেছো? আরে মিথ্যে কথা না বললে অবিবাহিত ছেলেকে কে ঘর ভাড়া দেয় শুনি? আরে যাও যাও, তুমি তাড়াতাড়ি কেটে পড়ো তো। আরে বাবা, চারিপাশ দেখেই কিন্তু আমি এখানে এসেছি, আর এত রাতে আশেপাশে কিন্তু কেউ কোথাও নেই। এই তাহলে কাছে এসো, তোমার সাথে একটু চুরি করে প্রেম করি। কি হলো কিছু বলো, শুনবে কি হলো কিছু বলো। দেখা হলো, কথা হলো, প্রেম হলো। দেখা হলো, কথা হলো, প্রেম হলো। এখনই বিয়ে করে বাড়ি চলো। হলো কি হবে কিছু বলো। শুনবে? দেখা হলো, কথা হলো, প্রেম হলো। দেখা হলো, কথা হলো, প্রেম হলো। এখনই বিয়ে করে বাড়ি চলো। কি
সাবধানে যাও, হ্যাঁ দেখো দেখো মাসিমার মুখোমুখি যেন পড়ে যাও, আরে যাও যাও পালাও। আর মুখোমুখি পড়লে কি হবে বলে দেব, তোমার ভাড়াটে তার বউকে ছেড়ে আমার সঙ্গে প্রেম করছে। যাও না রূপা, বনে নাই মনে মোর পাখি আজ গান গায়, বনে নাই মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভোরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নাই মনে মোর পাখি আজ গান গায়। কার সঙ্গে সোহাগের গান গাইছিলিস রে? বলি মেয়েটাকে। কার মেয়ে? কই কই কোথায় মেয়ে? কোথায় মেয়ে? বলি এই মানবতা সুন্দরীকে ঢপ দিবি? বল বল, কে এসেছিল? কাকে ঘরে ঢুকে তুই তো চরিত্র নষ্ট করছিলি? মেয়ে, হ্যাঁ ওই কি বলে ওই ধূপ ধূপ দেয় না, ধূপ দেয় না, ওই মেয়েটা ছিল, আমি একদম ঢুকতে দিইনি, সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিয়েছি। আর আবার ঢপ দিচ্ছিস? এই বাড়িতে ওসব রাস নিলে চলবে না। আর মিনসেকেও বলে হারি যাই, কোত্থেকে একটা ধম্মের সারকে ধরে এনে ঘর ভাড়া দিয়েছে। ওই ওই আসছে, ফোর ক্লাসের কাণ্ড দেখো। বলি রোদে নেই বৃষ্টি নেই, রাতের বেলায় ছাতা ফুটিয়েছ কেন? আসার সময় ভাবলাম মেঘের আওয়াজ শুনলাম, এখানে পৌঁছে দেখি ওটা মেঘের আওয়াজ নয় গো, আমার ছাতা খোলাটাই ভুল ছিল, ওটা আমার মিষ্টি মানদা সুন্দরীর গলার আওয়াজ। ঢঙ্গের কথা ছিল, তোমার এই আদরের ভাড়াটিয়া ঘরে মেয়ে মানুষ এনে তুলেছে। হ্যাঁ? তাই নাকি? বাবা 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 বাবা, বৌমা এসে পড়েছে। আরে এলে তো হার জুড়ো তো। এই জন্যই তোমাকে আমি বলেছিলাম কোন একলা পুরুষ মানুষকে ঘর ভাড়া দেব না। এই তুমি ওকে জিজ্ঞাসা করো বউ কবে আসবে। হ্যাঁ, এই বাবাজি, তুমি বাড়ি ভাড়া নেওয়ার সময় বলেছিলে যে 15 দিনের মধ্যে বউ চলে আসবে, তা আজ প্রায় 6 মাস হতে চললো, বৌমা আসছে না কেন? আজ আসবে কাল আসবে বলে শুধু চিঠি লিখছি, কিন্তু আসছে না। আসলে আসলে আমার না আমার বই, মানে আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ। এই তো শুনেছ শুনেছ কথা, আরে মায়ের শরীর খারাপ, ও ঠিক হলেই চলে আসবে। এই, তুমি ওর দিকে না আমার দিকে? কেন তোমার দিকে? তোমার দিকে? তাহলে শক্ত হয়ে বলো, একদিনের মধ্যে বউ না এলে ওকে ঘর খালি করে দিতে হবে। এই বাবাজি, যদি 1 মাসের মধ্যে এক মাস না, একদিন। কিরে পারবি একদিনের মধ্যে বউ আনতে? একদিনের মধ্যে রেডিমেড বউ? আমি বউ আর তার চেয়ে বরং আমি বাড়ি খালি করে দিয়ে চললাম। আয় হারামজাদা, বলে রেতের বেলায় মানুষ কুকুর বেলানো ডেকে ঘরে তোলে, আর তুই রেতের বেলায় ঘর খালি করে দিয়ে চলে গিয়ে গেরস্তের অকল্যাণ করতে চাস? এইদিকে আয়, আয় বলছি, এইদিকে আয়। এইদিকে আয়, নতুবা এই ছাতা পেটা করে বেটাকে ঘরে তুলবো। এখনো 2 মাসের ভাড়া বাকি। হ্যাঁ, পালিয়ে গিয়ে আবার সে ভাড়াটাও মেরে দিতে চাস? বলি সুদে আসলে উসুল করবো রে। মাধাই কাকা, ও মাধাই কাকা, মাধাই কাকা, এটা আবার কার গলা রে? মাধাই কাকা, ওই এই তো মাধাই কাকা। আরে তোমার না সরকারি অফিস থেকে চিঠি এসেছে গো, এই নাও চিঠি। আমার নামে, এই ক্লাস 4 এর নামে আবার সরকারি চিঠি? তা কিসের চিঠি রে? আরে তুমি বদলি হয়ে গেছো, কাল সকাল থেকে তোমার ট্রান্সফার ওই বলরামপুরের গোডাউনে, এই নাও। আর মাত্র 2 বছর কাজ আছে, সে কি রে এই বুড়ো বয়সে আমাকে আবার বদলি করে দিল? তা হ্যাঁ রে সুবল, আমার জায়গায় কে এলো জানিস? আরে আমি, তোমার যে এখানে উপরে রোজগারটা অনেক বেশি, তাই তো বেশ কয়েকদিন হলো আমি এখানে আসার জন্য সুভাষদাকে ধরেছিলাম, এতদিনে সে আমার মুখ রেখেছে। বাহ, এই না হলো উপযুক্ত সন্তান, নিজের বাপকে বদলি করে দিয়ে শেষে কিনা তোর মুখ রাখলো রে। আরে তাতে কি হয়েছে,
তুমি তো এক পয়সাও ঘুষ খাও না বাপু। তোমার মতো যুধিষ্ঠিরের কাছে এই অফিসও যা আর ওই বলরামপুরও তাই। তবু এত বড় অপমানটা কিছুতেই হজম করা যায় না রে। মান অপমানের কিছু নেই বাবা, ওই সরকারি চাকরিতে যে কেউ যে কোনো সময় বদলি হতে পারে। কিন্তু তুমি মাথার উপর থাকছো, তোমার বাবাকে এইভাবে অন্যায়ভাবে বদলি করে দেবে? দেখো দাস, এতে আমার কিছু করার নেই রে, ওই উপরওয়ালার হুকুম তো আমাকে মানতেই হবে। উপরওয়ালার হুকুম নাকি তোর ওই 2 নম্বরে বাপের হুকুমে? ওর সামনে কথা বলবে বাবা। হ্যাঁ মাদাই কাকা, ভুলে যেও না তুমি একজন 4th ক্লাস স্টাফ আর ইঞ্জিনিয়ার সাহেবের আন্ডারে চাকরি করো। ওই 4th ক্লাস স্টাফে একদিন বড় বাবুদের হাতে পায়ে ধরেছিল বলেই তোর সাহেবের চাকরিটা হয়েছিল। আরে এমনি করে নিজের বাবাকে শাস্তি দিয়ে তার পুরস্কার তুই এমনি করে দিলি। এই মা শোনো, এই অফিসের ব্যাপার নিয়ে বাড়িতে আমি কারোর সাথে কোনো আলোচনা করতে চাই না। আমাকে যদি কিছু বলার থাকে তাহলে আমরা অফিসে গিয়ে একটা দরখাস্ত দিও বাবা। দরখাস্ত? একটা চোরের কাছে আমি দরখাস্ত, বিচারের জন্য দরখাস্ত নিয়ে যাব না রে। আর তোর হুকুম মেনে আমি ওই বলরামপুরেও যাব না। আমি এই সরকারি চাকরি ছেড়ে দিলাম। তার প্রমাণ এই দেখ। না 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 মেসোমশাই, না, আপনি এইভাবে অন্যায়ের কাছে মাথা নামিয়ে হেরে যেতে পারেন না। আপনি এই চিঠি নিয়ে আপনাদের ইউনিয়নের কাছে গিয়ে বিচার চাইবেন। তোরা কিন্তু বাবাকে তার ছেলের বিরুদ্ধে উস্কে দিচ্ছিস। না, একজন সরকারি কর্মচারীকে তার অত্যাচারী ওপরওয়ালার বিরুদ্ধে সাহস করার সংগ্রাম যোগাচ্ছি। আর বাপ ছেলের সম্পর্ক তো বাড়িতে, তা তুমি বাড়ির মধ্যে অফিসের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? শাট আপ রাস্কেল! আমাদের বাড়ির সামান্য একটা ভাড়াটে হয়ে তুই কোন সাহসে আমাকে অপমান করে কথা বলিস? তুমি ওই বাড়ির ভাড়াটে সুভাষ দা। তুমি সন্তান হয়ে বাড়িতে জন্ম নাওনি। 10 দিনের জন্য ওই মায়ের গর্ভটা ভাড়া নিয়েছিলে। রক্তের ঋণ কাকে বলে সেটা শিখতে পারোনি। শিখিয়ে দেব, আমি শিখিয়ে দেব। এই চিঠি নিয়ে আমি ইউনিয়নের হেডের কাছে যাব। সেখানে বিচার না পেলে আমি হাইকোর্টে যাব। দরকার পড়লে আমি সুপ্রিম কোর্টে যাব। ওই ইঞ্জিনিয়ারকে আমি দেখিয়ে দেব। একদিন ওই ইঞ্জিনিয়ারকে আমার পায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতেই হবে। মাদাই কাকা, জলে বাস করে তুমি কুমিরের সঙ্গে ঝগড়া করতে চাও? তুই চুপ কর সুবল। ওই রকম একটা 4th ক্লাস স্টাফ আমার মতন ইঞ্জিনিয়ারের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু 4th ক্লাসের বাড়িতে যে তোর মতো ইঞ্জিনিয়ারের কোনো জায়গা হবে না। তোর মা হবার অনেক আগে আমি এই 4th ক্লাস মানুষটার বউ হয়েছিলাম। তাই এই মানুষটার অপমান হজম করে আমি কোনো ইঞ্জিনিয়ারের মা হতে চাই না। মাসিমা, না মাসিমা, এভাবে বলবেন না। যাই হোক না কেন, সুভাষ দা আপনাদের একমাত্র সন্তান। আয় সুহাস, আমি পুকুরের জলে স্নান করে তোর মা হবার পাপটা ধুয়ে আসি। তাহলে তোমরা সবাই মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, তাই তো বাবা? ওরে, যে বাঁশের চাঁচ দিয়ে মানুষের নাড়ি কাটা হয় না, সেই বাঁশের খাটে চেপে তাকে শ্মশানে যেতে হয়। তাই তোর মাই যখন সব সম্পর্কের বাঁধন ছিন্ন করে দিয়েছে, তখন সেই ঝাড়ের বাঁশকে বাড়িতে রেখে কি লাভ? বেশ, আমি চলেই যাচ্ছি বাবা। তবে যাবার আগে তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই। একদিন নাকে কানে খত দিয়ে আমার পরিচয়টা তোমাদেরকে ভিক্ষে করতে হবে, ভিক্ষে। আর সেই দিন এই সুভাষ তোমাদের বাড়িতে থুতু ফেলতে বসবে না, কোনোদিন না, কোনোদিন না। ভুল করলে মাদাই কাকা, ভুল করলে। আরে এখনকার দিনে ঘুষ খাবো না, সমাজের সঙ্গে আপোষ করব না, এসব কথা যারা বলে না তাদের জায়গা হয় জঙ্গলে, গভীর জঙ্গলে। সুভাষ সব সম্পর্কের বাঁধন ছিঁড়ে চলে গেল। সুভাষ দা যে এক পা বাড়িয়েছিল মেসোমশাই, মাসিমা তার আর এক পায়ের লজ্জার বাঁধনটা কেটে দিল। যাই, আমি একবার ইউনিয়নের
অফিস থেকে ঘুরে আসি। আরে এই তো এলে, আবার এক্ষুনি চলে যাবে? সাপে কাটলে যে সাথে সাথে দাগা বানতে হয় মানদা, আর একই জেসে সাপ গো, এ তো ভয়ঙ্কর কালকে উঠে, কালকে উঠে চেয়েও বিষাক্ত সন্তান সাপ, সন্তান সাপ গো মানদা, সন্তান সাপ। এই ছোড়া, তুই তো রাতে রান্না বান্না কিছুই করলি না, রঙ্গ দেখেই সময় কাটিয়ে দিলি। আজ রাতে আমার ঘরেই খাবি, তাড়াতাড়ি আসবে কিন্তু, কারণ কারণ তোদের মতো বেঈমান ছেলেদের জন্য আমি আমি কিন্তু রাত জেগে বসে থাকতে পারবো না। আমি কিন্তু রাত জেগে বসে থাকতে মাসিমা, মাসিমা, বদলে গেল। প্রতিদিন প্রতি মুহূর্ত মানুষের সম্পর্কের ছবিটাই বদলে যাচ্ছে। প্রত্যেকটা হৃদয় আজ কার্গিল সীমান্তের মতো রক্তাক্ত, লোভ লালসা হানাদার, যেখানে তার আগ্রাসীর থাবা বসাচ্ছে। কিন্তু এই অন্ধকারেও আমি ছবি আঁকবো, আমি মিলন সূর্যের ছবি আঁকবো, মানুষের ছবি আঁকবো, ভালোবাসার ছবি আঁকবো। কে আপনি? সিধা গলায় ছুরি চালিয়ে আরে কি করছেন আপনি? আমার গলায় ছুরি ধরেছেন কেন? আমি কি অন্যায় করেছি? একদম চুপ, যা বলছি তার জবাব দে। এই বাড়িতে আর কে থাকে? আর কেউ থাকে না, আমি একাই থাকি, আমি একাই থাকি। সাব্বাস চম্পা, আরে এই চম্পা, আরে সিধা ভেতরে চল। আরে কি মুশকিল, তুমি কে তাই জানি না, তুমি আবার অন্য একজনকে ডেকে আনছো কেন? খামোশ! আরে একটা কথা বললে তোর গলার ললিটা দুভাগ করে দেবো রে শালা। ক্ষমতারই এসে যার বাড়িতে আশ্রয় চাইতে এসেছো তার গলায় ছুরি দিতে তোমার লজ্জা করছে না? ছেড়ে দাও ওকে। তোর মনটা খুব নরম আছে রে চম্পা। যা ঘরটা দেখে নে ভালো করে, আজ রাত্রে তুই এখানেই থাকবি। এখানে থাকবে মানে? কি জুলুম নাকি? এই শালা, আর একটা কথা বললে তোর গলার ললিটা দুভাগ করে দেবো রে শালা। বল, পুলিশের তাড়া খেয়ে আমি ট্রেন থেকে নেমে পড়েছি। আজ রাতটা তুই ওকে রেখেলে, কাল সকাল হলেই আমি ওকে নিয়ে হাওয়া হয়ে যাব। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো ভাই। এই বাড়িতে আমি ভাড়া থাকি, একটা মেয়ে মানুষকে আমি একা রাখতে পারি না। কেন? আমি ভূত পেতনি না বাঘ ভাল্লুক যে আপনাকে জ্যান্ত গিলে খাবো? আপনি চুপ করুন তো, আমি আপনার সাথে কথা বলছি না। রাত্রিবেলায় ভদ্রলোকের বাড়িতে ঢুকে এই শালা ভদ্রলোকের বাচ্চা, শোন, আমি যাচ্ছি। যদি পুলিশে খবর দিস কি ওকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কাল সূর্য ডোবার আগে তোর লাশটাকে আমি ঠিকানা লাগিয়ে দেব। মনে রাখি, আমার নাম ইউসুফ খান। কিরে বাবা, জোর করে গলায় ছুরি ধরে একটা মেয়ে মানুষকে ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। এখন কেউ দেখে ফেললে আমি কি জবাব দেবো? তার আমি কি জানি? আপনি কি বলবেন সেটা আপনি নিজেই ঠিক করে ভাবুন, আপনার সাথে কথা বলছি না। এসে যখন পড়েছি কথা তো বলতেই হবে। তাহলে? আমি আর চুপচাপ থাকতে পারি না মাইরি। তাহলে দয়া করে বাইরে গিয়ে একা একা যত ইচ্ছে বক 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 করুন, জান না। মাইরি বলছি, ইউসুফের হুকুম ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না। তার চেয়ে আসুন না এই গল্প করে দুজনে রাতটা কাটিয়ে দিই। এ মানে বলছিলাম, আপনি বিয়ে করেছেন? না। কেন করেননি? কেন করিনি? তার কৈফিয়ত কে? আপনাকে দিতে হবে না? অবশ্যই যায় আসে, অবশ্যই যায় আসে। এই অবিবাহিত পুরুষদের আমি হাড়ি হাড়ি চিনি। এই বন্ধ করে একা পেয়ে
যদি ফুলের সাথে রিহার্সালটা শুরু করে দেন। ছি 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 ছি। একজন অচেনা পুরুষ মানুষকে এইসব কথা বলতে আপনার লজ্জা লাগছে না? ঠিক আছে, মারি বলছি, আর বলবো না। বলছিলাম চলুন বিছানায় চলুন। বিছানায় যাবো মানে? রাগ করছেন কেন? আরে বাবা, আপনার বিছানাটা দেখিয়ে দেন। আমার ভীষণ ঘুম পাচ্ছে, শোবো কোথায়? আমার মাথায়। আরে আস্তে আস্তে, এত জোরে হাসবেন না। সকালে যে কার মুখ থেকে আমি ঘুম থেকে উঠেছিলাম কে জানে। ও বাবু, কে তো ভাবছে না? ভাবছি ভাবছি আমি যদি এই মুহূর্তে একটা মানুষ খুন করি, আমার ঠিক কত দিনের সাজা হবে। আরে বাবা, কথায় কথায় রাগ দেখো। আচ্ছা, আপনাকে দেখে তো বোঝা যায় না যে ভেতরে ভেতরে আপনি এত রাগী মানুষ। আপনাকে এভাবে বোঝা যায় না ভেতরে ভেতরে আপনি একটা। কি হলো, থামলেন কেন? খারাপ কথাটা বলতে ভদ্রতায় বাজছে বুঝি? তাহলে আমি বলছি শুনুন, এই সাজানো চেহারাটার আড়ালে আসলে আমি একজন বাইজি। বাইজি? হ্যাঁ, 1 মাস আগে ইউসুফ আমাকে বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে এসছে? কার কাছ থেকে? একদিন জবাই করবার জন্য যে মুরগিটাকে আদর করে পুষেছিল। কিন্তু আপনার বাবা মা? বাইজিদের বাবার পরিচয় জানা থাকে না, একজনকে মা বলে ডাকতাম। তবু আজও জানি না সে আমার সত্যিকারের মা নাকি সেও আমাকে অন্য কারো কাছ থেকে কিনে নিয়ে এসেছে। কেন? এইসব যেমন আমাকে কিনে নিয়ে এসে মুম্বাই চালান করছে। কেন কেন যাচ্ছেন তার সাথে? কেন পালিয়ে যাচ্ছেন না? কেন মেনে নিচ্ছেন মনুষ্যত্বের অপমান? কেন পুলিশকে গিয়ে সবকিছু জানিয়ে দিচ্ছেন না? পালিয়ে যাব কোথায়? তারা হয়তো আমাকে আবার এখানেই পাঠিয়ে দেবে, না হলে কোনো উদ্ধার আশ্রমে পাঠিয়ে দেবে। এখানকার জীবনের থেকে সেখানকার জীবনটা যে আরো বড় নরক। কিন্তু আজকের সমাজে কেন মেনে নিচ্ছেন এই মনুষ্যত্বের অপমান? কেন কেন একটা কাজকর্ম জুটিয়ে নিয়ে মানুষের মতন বাঁচতে পারেন না? আপনারা সেই অধিকার আমাকে দেবেন না বাবু। ঘাট ধাক্কা থেকে সমাজ থেকে বের করে দেবেন, অথবা পেওরেশ মালটাকে নিয়ে বিনা পয়সায় মজা লুটতে চাইবেন। না 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 না, সমাজের উপর দোষ দিয়ে আপনারা আপনাদের নিজের চরিত্রকে ঢাকতে পারবেন না। আসলে ইচ্ছে থাকলে একটা মানুষের মতো বাঁচা যায়। তাইলে কি বাবু, তাহলে আপনি পারবেন আপনার ঘরে আমাকে একটু জায়গা দিতে? পারবেন এই সমাজে একটু মাথা তুলে বাঁচবার মতো সুযোগ করে দিতে? পারবেন আমার স্মৃতিতে একটু সিঁদুর পরিয়ে দিতে? না না না, তা আমি কখনোই পারবো না। আমি আমার ভুল স্বীকার করছি। বাবু, শুধু জীবনটাই একে জীবনটাই একে
কেঁদো না চম্পা, কেঁদো না। আজ আজ বুঝতে পারলাম মানুষের বিচিত্র জীবনের কিছুই আমরা জানি না, তবু তবু সামান্য জ্ঞান নিয়ে ভালো মন্দের বিচার করে থাকি। আমি যদি তোমাকে তোমার অজান্তে কোনো খারাপ কথা বলে থাকি, আমায় তুমি ক্ষমা করো চম্পা। উদাস, এটা কে রে? চুপ করে আছিস কেন? বল বেটা, এটা কে? মানে ওই হঠাৎ হঠাৎ ট্রেনে করে এসে হাজির। কি বৌমা? বৌমা এসেছে? হ্যাঁ, তা বৌমা তুমি কটা এলে গো? ওই 10টার লোকালে? এই মানদা, মানদা, এইদিকে শোনো শোনো, দেখে যাও কে এসেছে। আমার কথাটা শুনুন। চুপ! আজ থেকে আর তোর কোনো কথা শোনা হবে না। আজ থেকে যা কথা শোনা হবে সব এই বৌমার কথা শোনা হবে। হে মানদা, মানদা, শুনলে বৌমা? আমি হলাম 4th ক্লাস। এই মানদা, এসে গেছে মানদা। এই দেখো, তুমি ছেলেটাকে দিন রাত গঞ্জনা দিতে, এই দেখো বৌমা নিজে থেকেই এসে পড়েছে। কি কাণ্ড! তা একটা খবর দিয়ে আসবে তো বৌমা। ওই হতচ্ছাড়াকে আমি স্টেশনে পাঠাতাম। মাসিমা, আমার কথাটা শুনুন না। আয় চুপ কর, চুপ কর হতচ্ছাড়া বাঁদর। দেখি মুখটা একটু ভালো করে দেখি বৌমা। আর তুমি শোনো না, এসো মা, এসো, মুখটা একটু ভালো করে দেখি। আহা, কি সুন্দর! মনে হচ্ছে যেন সাক্ষাৎ ভগবতী। আর আমাদের ছেলেটা, আমাদের ছেলেটার কথা বলো। আমাদের ছেলেটাও তো একবারে ভোলানাথ গো। মানদা, শোনো শোনো, কিন্তু ছেলের বউয়ের মুখ তো খালি হাতে দেখতে নেই গো। আমাকে শেখেও না, বুঝলে বৌমা? এই নাও, এটা আমার শাশুড়ির বালা, যত্ন করে তুলে রেখেছিলাম ছেলের বউয়ের জন্য। এটা দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। ও মাসিমা, দেবেন না, ও জাহাজ আছে কাল সকালেই চলে যাবে। যেতে দিলে তো যাবে, এতদিন পরে যখন পেয়েছি তখন এত সহজে ছাড়ছি না। এসো এসো বৌমা, ঘরের ভেতরে এসো। চলো ঘরের ভেতরে চলো মা। হ্যাঁ গো বৌমা, আমার মতো মায়ের কাছে তুমি থাকবে তো বৌমা? থাকবো মা, থাকবো। আমি তো আপনাদের মাঝেই থাকতে চাই। তবু নিয়তির চলবানি হয়ে আমার জীবনকে আমার দুর্ভাগ্যের অন্ধকারে নিয়ে যায়, যেখানে স্বামী নেই, বন্ধু নেই, আত্মীয় নেই, সুখ দুঃখের অনুভূতি নেই। আপনারা আমাকে আটকে রাখুন মা। আপনাদের স্নেহ ভালোবাসার বাঁধনে চিরদিন আমাকে আটকে রাখুন। আমাকে আপনার পায়ে ঠাঁই দিন মা, আমাকে আপনার পায়ে ঠাঁই দিন। পায়ে নয় মা, পায়ে নয়, তোমার জায়গা যে আমার বুকে। এসো মা, আমার বুকে। কানে আর বাঁশির সুর টেনে আনে না, ওরা আমার কেউ নয়। এবার আমি নতুন সুর আর ছন্দের আনন্দে আমার জীবনের গান বাঁধবো। না সুভাষ, তুমি একা নই, সেই গানটা বাঁধবো আমরা দুজনে মিলে। উর্মিলা, এখন তো তুমি আমার সত্যিকারের পরিচয়টা জেনে গেছো। সামান্য একটা সরকারি চাকরি ছাড়া আমার কাছে অন্য সম্পদ বলতে কিছু নেই। আছে, তোমার কাছে যা সম্পদ আছে, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স যার কাছে হারিয়ে নিয়ে যায়। কি সে সম্পদ? সেটা হলো তার নাম মা। ছেলেবেলায় যে মাকে আমি হারিয়েছিলাম, তুমি যে আবার আমাকে সে স্নেহী, আমার মায়ের স্নেহ, মায়া, মমতা কি আবার নতুন করে ফিরিয়ে দিতে পারবে? আজ আর অন্য কারোর কথা নয় উর্মিলা, সত্যি করে বলো তো, আমাকে সত্যিকারের মানুষ হিসাবে তুমি ভালোবাসো কিনা?
জিনানি ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি যাও জিনানি ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি যাও বলে ভালোবাসো তুমি আমাকে বলে তুমি দাও আমি ডাকবো তোমাকে কানে বলে তুমি দাও আমি ডাকবো তোমাকে কানে বলে যদি কোন ফুলে ভালোবাসো তুমি নামটা যদি বলে যাও আমি ডাকবো তোমাকে কানে বলে যদি হে হে লা 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 হে হে লা 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 হে হে লা 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 হে হে লা 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 বাঁশির সুর তো তুমি la 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 হৃদয়ের ওপর জানি la 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 বদলি রঙালে মেঘে বাজবো সুদূরে নিঝিনে he he la 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 বাঁশির সুর তো তুমি he he হৃদয়ের ওপর জানি la 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 বদলি রঙালে মেঘে বাজবো সুদূরে নিঝিনে গোলাপি ঘাম গায়ে নিচে la 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 চুপি যাচ্ছে টেনে la 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 বলে বলে ভালোবাসো তুমি আমাকে বলে শুধু দাও আমি ডাকবো তোমাকে কানে বলে যদি কোন ফুলে ভালোবাসো তুমি নামটা যদি বলে যাও আমি ডাকবো তোমাকে কানে বলে যদি আমি ডাকবো তোমাকে থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার। বাঘের ঘুরে থেকেও তুই বিপ্লবী হওয়ার সাহস পেয়েছিস। আমি যা কিছু পেয়েছি সবই তোর কাছে পেয়েছি দাদা না রে না, আমিও তো সরকার বাড়ির আভিজাত্যের অঙ্কটাকে অস্বীকার করে উদাসীন থাকি, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস আমার নেই রে। তাহলে উর্মিলার মনে সেই বিদ্রোহের বীজটা কে বুনেছে সেটাই আমি জানতে চাই। সুভাষের সঙ্গে ভালোবাসাতে বিদ্রোহ হয় তার জন্য তুমি নিজে তাই বাবা কি বলতে চাস উর্মিলা তুই? বাবা মায়ের কাছে সন্তানরা চিরকাল তাদের স্নেহ মায়া মমতা আর মনের কাছে থাকার সুযোগ পেতে চায়। এই বাড়ির ভোলা এই ভোগের বিন্দুকে সন্দিক থেকে আমরা কোনো দিনও তা খুঁজে পাইনি বাবা। উর্মিলা, আজ এই সুভাষের মতো সুযোগ সন্ধানী ছেলের কথাই ভুলে গিয়ে তুই আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলিস। আপনি আপনি উত্তেজিত হবেন না স্যার। আমি কোনোদিনও উর্মিলাকে আপনার বিরুদ্ধে যেতে বলিনি, আর ভবিষ্যতেও তা বলবো না। তবু যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয়, তাহলে আমি এই মুহূর্তে আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সুভাষ দাঁড়াও, আমি যে কারো কথাই ভুলিনি। এই বাড়ির পরিবেশটা যে আমার মনের অন্ধকারে এতটুকু আলো জ্বালাতে পারেনি, সেটা প্রমাণ করতেই আমি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। দাঁড়াও, আমি বেঁচে থাকতে তা তুমি কোনোদিন কিছু করতে পারবে না উর্মিলা। আর তাই আগামী সপ্তাহে আমি তোমাদের দুজনের বিয়ে দেব। বাবা তুমি তুমি আমায় ক্ষমা করে বাবা। তুমি যে কোনোদিনই ভেবে নিজেকে বদলাতে পারবে তা আমি ভাবতেও পারিনি। আমিও পারতাম না রে মা, আমিও পারতাম না। কিন্তু অসুস্থ হয়ে যখন বিছানায় পড়েছিলাম তখনই প্রথম বুঝতে পারলাম
এই জীবনে, মানুষের জীবনে টাকা পয়সা নয়, কাজ নয়, সন্তানের স্নেহ মমতাটাই বেঁচে থাকার একমাত্র ওষুধ। পাগলা রে, মানুষ চিনলি না, এখনো হাঁ করে দাঁড়িয়ে আছে সুভাষ। যাও যাও, ওই মহান মানুষটার পায়ে একটা প্রণাম করো। আচ্ছা, আশীর্বাদ করুন যাতে এভাবে সারাটা জীবন আপনার পায়ের কাছে থাকতে পারি। ব্যাপারটা চোখে দেখতে বেশ ভালো লাগছে বাবা, কিন্তু মন বলছে তুমি তুমি হয়তো আরেকটা নতুন ব্যবসার এইভাবে খাতা খুললে। নতুন ব্যবসা নয় দাদা, আজ আমার চোখের সামনেই বাবার মনের খাতা একটা নতুন পাতা খুলে গেল। এইবার হয়তো আমাদের সম্পর্কের অঙ্কটা হয়তো নতুন করে কষতে হবে। কিন্তু বাদুরে বাসে ওঠার অঙ্কের মতো তোকে যদি দু হাত উঠে তিন হাত নেমে আসতে হয়, তাহলে তাহলে হয়তো তুই দেখবি কোনদিন ওই স্বর্গেই পৌঁছতে পারবি না। তখনই সরকার বাড়ির কাছ থেকে আমার সেই ভুলের মাসুলটা ওসুল করে নেব দাদা। কারণ উর্মিলা যেমন মমতার মালা হতে পারে, তেমনি সে হতে পারে বিষের জ্বালা। দেবো, একটা শুভ কাজ হওয়ার আগে মেয়েটার মনে এভাবে কাটার আঁচড় দেওয়াটা কি ঠিক হলো? ফুল তোলার আগে যে কাটার কথা ভাবে না, যন্ত্রণা তার পাওনা হয়। যন্ত্রণা? তুই আমার একমাত্র যন্ত্রণা। আর উপযুক্ত ছেলে হয়ে তো আমার অসুস্থতার সময় আমার ব্যবসার দায়িত্বটা বুঝে নিতে পারলে না। দায়িত্ব আমি নিতে রাজি আছি বাবা, কিন্তু তোমার ওই কালো আর সাদা খাতাকে আমি একসাথে চুমে খেতে পারবো না। ভাই, ওই কালো হাঁসের ডিম কিন্তু সাদা হয়। যারা ডিম খায় না রে ভাই, তারা কিন্তু গায়ের রংটা পছন্দ করে না হাসে। একদম একদম ঠিক কথা বলেছো কিশোরদা। আরে বাবা, সেই জন্য তো আমি দেবুকে বলেছিলাম যে আমাদের অফিসের পারচেজ ম্যানেজারের সঙ্গে একটু হোটেলে গিয়ে দেখা করতে। হোটেলে গিয়ে নিশ্চয়ই অফিসারতে মদ খাওয়াতে তো, তারপর তারপর আর নিশ্চয় তারা মেয়ে মানুষের বায়না ধরতেন, দেওয়া করতো। আই এম সরি বাবা। কিশোরদা ঠিক আমাকে এই কাজটাই করতে বলেছিলেন। গেট আউট, গেট আউট, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তুই বেরিয়ে যা। হাজার পায়ে টাকা দাও না, তোমার ছেলে বলে কথা, খালি পকেটে বাইরে যেতে পারি না। টেক ইট অ্যান্ড গেট আউট অফ মাই সাইট। থ্যাংক ইউ মাই ড্যাড। তোমরা তিনজনে পাপের দরিয়ায় নৌকা ভাসাও, আর আমি তোমাদের বনপথের পথে প্রদীপ জ্বালিয়ে রাখি। গুড বাই। শোনো সুভাষ, সামান্য একটা অসুস্থতার জন্য এই পরিতোষ সরকার কোন পরম পুরুষের অবতার হয়ে যায়নি। আমি তোমাদের বিয়েতে রাজি হয়েছি জানি আজ কেন জানো? ওই যে মামা সেই দিন টিকে গিয়ে গেটে দে চটটা মেরেছিল, হাতটা এতদিন পর্যন্ত রয়ে গেছিল মামা। হ্যাঁ, কিন্তু এতেও তো আমার মনের জ্বালাটা মিটবে না। আমি ওই মানুষটাকে ভিটে ছাড়া করব। সেই জন্যই তো তোমার সঙ্গে ওই উর্মিলার বিয়ের প্রস্তাবটা, আর এই প্রস্তাবটাই হচ্ছে তোমার বাবার ওই মাজাটা ভেঙে দেওয়ার মূল অস্ত্র। কিন্তু আমি তো অলরেডি মা বাবাকে ছেড়ে আপনাদের কাছে চলে এসেছি। গুড, ভেরি গুড। তাহলে তো তোমার ওই সৌভাগ্যের জায়গাটা একেবারে কেউ আটকাতে পারবে না, তাই না মামা? হ্যাঁ, হ্যালো, বলো কিছু। তাই করুন স্যার, আপনি তাই করুন। আমি সব সময় আপনার পাশেই থাকবো। তাহলে তুমি ভেতরে যাও। উর্মিলাকে ভুলিয়ে রাখার দায়িত্বটা সম্পূর্ণ তোমার। আমার কাজে কোনো ত্রুটি পাবেন না বাবা। আরে আমি এতদিন তো এমনই পিতা সন্তান হতে চেয়েছিলাম যার জন্য গর্ব করে বলা যায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমি বলছিলাম কি মামা, এই মানে সংসার খরচের টাকাটা মানে তোলার জন্য একটা চেকটা একটু সই করে দাও তো মামা। এই চেকটা একটু সই করে দাও তো। আচ্ছা কিশোর, হ্যাঁ। তুমি এইভাবে রোজ চেক সই না করে একেবারে সব চেক সই করে নিতে পারো না? না না মামা, এ তুমি কি বলছো? তোমার বিশ্বাসটাই হচ্ছে আমার শক্তি, তাই তোমার বিশ্বাসটা ভাঙতে চাই না মামা। তাই তো রোজের টাকা রোজ সই করে নি, না হলে
নগদ টাকা যে মামা নচ্ছার জিনিস। কি সুন্দর কথা। হ্যাঁ মামা, মাঝে মাঝে ভাবি আমার নিজের ছেলেটা যদি তোমার মতো হতো। কোনোদিনই হবে না মামা, আমি যে তোমার ভাগ্নে মামা। তাই তো বলছিলাম মামা, মানে ওদের বিয়ের ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দিতে পারলেই মামা ওই মধয় মণ্ডলকে একেবারে আমি ভিটে চড়া করে ছাড়বো। কিন্তু মামা, তোমার এই শরীরের অবস্থাটার জন্য আমি একটা চিন্তা করছি, মানে একটা কম্পাউন্ডারের ব্যবস্থা করেছিলাম। এই জন্য নাম মহিম। মহিম বলি ভাই, মহিম। বলুন স্যার। মামার ওই চিকিৎসার কথাটা বলছিলাম। দেখো, স্যার অনেক রাত হয়ে গেল, এবার আপনি দয়া করে ঘুমের ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ুন। কিন্তু ওষুধ খাওয়ার চেয়েও যে এখন আমার অনেক জরুরি কাজ আছে মহিম। আমারও তো অনেক কাজ বাকি আছে স্যার। আপনাকে ওষুধ খাইয়ে, খাওয়া দাওয়া খাইয়ে, ঘুম পাড়িয়ে তবেই তো আমার ছুটি নাকি স্যার? তার আগে আমাকে বিষয় সম্পত্তির কথাটা আমাকে ভাবতে হবে। ছেলে মেয়েরা তো আগেই পর হয়ে গেছে। এখন এখন তোমরাও আমাকে একটু ভার মুক্ত হতে দাও। ভার মুক্ত। মামা ভারমুক্ত তো আমিও হতে চাই স্যার, কিন্তু আর পারলাম কোথায়। যাকে বলছি স্যার, ওই বাকি টাকাটা। আরে তোমার তো রোজের টাকা রোজ পেয়ে যাও, আবার টাকা কিসের? সেটা তো মাইনের মজুরি মাত্র, কিন্তু তার বাইরেও যে একটা টাকা পাওয়ার কথা ছিল স্যার। আরে বাবা, ওই সামান্য টাকাটা খোদাটা ভুলে যাও। আমি কি চাইছি জানো তোমাকে? এই মামার বিষয় সম্পত্তিগুলো আমার হাতের মুঠো এলে তোমাকে যে আমি আমার ম্যানেজার বানিয়ে দেবো। থাক 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 স্যার, ওই তো ভিড়কিবাজি কথাবার্তা দিয়ে লাভ হবে না। এই লাইনে একটাই কথা চলে, সেটা ফেলো করি মাখোতে কড়ি। Yes! কড়ি মানে কড়কড়ে টাকা। কড়কড়ে টাকা যার হাতের মুঠোয় থাকবে, সারা দুনিয়াটাই তার হাতের মুঠোয়। না স্যার না, দুনিয়াকে আমার হাতের মুঠোয় করে কোনো লাভ নেই। শুধু ওই আপনার হাতটা আমার হাতে রাখলেই আমি নিশ্চিন্ত স্যার। আমার হাতে হাত রাখার আগে একবার ভেবে নাও এ হাতের সঙ্গে যদি বেঈমানি হয়, তাহলে হাতের বদলে আসবে, বাঁশের বদলে আসবে মেশিন। তাই তো আমিও নিজেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলি, পাগলা রে কিশোর, তুই নিজেকেই চিনতে পারছিস না? অপদার্থ নিষ্পার্থের মধ্যে আমি আর একটু সময় নষ্ট করতে পারবো না। আপনি স্যার মিছিমিছি রাগ করছেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আজ পর্যন্ত আপনাকে কম মেয়ে দেখালাম না। আর দেখে কি লাভ? মনের মধ্যে কল্পনা যে ছবি এঁকে রেখেছি তার সঙ্গে আমি কাউকেই মেলাতে পারছি না। মিলবে স্যার, মিলবে, নিশ্চয়ই মিলবে। পাঁচজনকে দেখতে দেখতে ঠিক যা পাইছেন পাবেন, তা একদিন ঠিক তা পেয়ে যাবেন। সেই জন্য তো আমি জলের মতো টাকা খরচ করছি, কিন্তু তুমি বুঝতেই পারছো না আমি ঠিক কি চাই আর কাকে চাই। স্যার মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু স্যার আজকে আপনাকে যার কাছে নিয়ে যাব না, একদম তার বয়সটা মাফিক, একদম 25। আর যদি স্যার রূপের কথা বলেন, রূপটা তো মানুষের ছায়া। তাই তো আমি রূপের গভীরে লুকোনায় এক অরূপ রূপের সন্ধান করছি বেচারাম। অত আমি স্যার রতন টতন বুঝি না, শুধু এইটুকু বুঝি, কেউ প্রজাপতির রং দেখে বলে, আর কেউ আবার প্রাচীরের জন্য। যার যেথা মোজে মন বলে তো আমার কিছু নেই বেচারাম, আছে শুধু দেউলিয়া জীবন। সেই দেউলিয়া জীবনে খেপার মতো ছুটে বেড়াচ্ছে আমি এক পরশ পাথরের মধ্যে। তাহলে স্যার আজকে সন্ধ্যাবেলায় এসে আপনাকে সেই বিশ্বহরির কাছে নিয়ে যাব। না, আপনি আর আমাদের বাড়িতে কোনোদিন আসবেন না। রূপা, তুই আমাদের মাঝে কথা বলতে এসেছিস কেন? তোমাদের মধ্যে কথার মধ্যে সীমাবদ্ধ যদি থাকতো, তাহলে আজ আমাকে বলতে হতো না। আর 5 জনের কাছে আমাকে 5টা কথা শুনতে হচ্ছে বাবা।
লোকে তো দিদিভাই 5 জনের কথা বলবে, কিন্তু বাবু তো গান বাজনা পছন্দ করে, তাই। মিথ্যে কথা। বাবার যদি এতই গান বাজনা পছন্দ হতো তো বাড়ির মধ্যে তো ক্যাসেটের গান শুনতে পারতো। আরে যন্ত্র যে গান বাজায় তাতে প্রাণ থাকে না রে মা, তাতে প্রাণ থাকে না, তাতে আমার মনের খিদেও মেটে না। আরে বাবু, কেউ কারো মন পড়ে সে মনের জন্য, সে তা কেউ বুঝবে না দিদিভাই, সে কখনো বুঝতে পারবে না। আচ্ছা বাবা, তোমার কি এরকম জঘন্য কাজ করতে একবারও খারাপ লাগে না? আমার কথা কি তোমার একবারও মনে হয় না? আর তোমার তো বয়স হয়েছে বাবা, তোমার কি আমার জন্য এতটুকু কষ্ট হয় না? একটাবারও তুমি ভেবেছো বাবা? তার চেয়ে হাজার গুণ কষ্ট নেমে বেঁচে আছে রে মা, হাজার গুণ কষ্ট নিয়ে। কি যন্ত্রণা বাবা, তুমি আমাকে বলো, কেন একটা নোংরার পথে তুমি নেমেছো? বলো বলো বাবা, বলো, তুমি বলো। এই যন্ত্রণার কথা তুই জানতে চাস না রে মা, জানতে চাস না। আর তুই জানতে গেলে তোর পায়ের নিচে থেকে সব মাটি সরে যাবে, তোর বাপ মেয়ের সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যাবে রে মা, ভেঙে চুরমার হয়ে বাবা কিন্তু এই জঘন্য নেশায় মজে থেকে আপনি রূপার জীবনটা লজ্জা আর অপমানের কুয়াশায় ঢেকে দেবেন না কাকাবাবু। বাইরের কোনো মানুষের সঙ্গে আমি বার্সেলোনার ব্যাপারে আলোচনা করতে চাই না। আপনার আচরণটা আপনার নিজের ইচ্ছা অনিচ্ছার পথে চলতেই পারে, কিন্তু তার ফলটা রূপাকে বইতে হবে কেন? দুদিন পরে এসে বলে কি তুমি রূপার গার্জেন হয়ে গেছো? হ্যাঁ হয়েছে, কারণ আমার ভালো মন্দ বাবার ওরও অধিকার আছে, কারণ আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? এরকম একটা চাল চুলাহীন ভাগাবন্ডকে তুই ভালোবাসিস? মেয়েরা তো এরকমই হয় কাকাবাবু, তাই তো দক্ষ রাজার মেয়ে পার্বতী শিব ঠাকুরের মতন এক ভিখারির জন্য প্রাণ দিয়েছিল। রূপাকে আমি তা করতে দেবো না। তোমার ভালোবাসার ভূত কি হবে নামাতে হয় তা আমার খুব ভালোভাবে জানা। কাকাবাবু, চোখের সামনে যদি একটা ছোট্ট হাত রাখা হয় না, হিমালয় পর্বতকেও ঢেকে রাখা যায়, কিন্তু হাজার হাতের পাঁচিল দিয়েও মানুষের ভালোবাসাকে আটকে রাখা যায় না। রূপাকে ভালোবাসার যোগ্যতা তোমার নেই। নিজের ওজন বুঝে তারপর ভালোবাসার দাড়ি পাল্লায় পা রাখবে। মন স্যার কিলোগ্রাম দিয়ে সোনার ওজন হয় না স্যার, তার জন্য ভরি রথি 1 পয়সা 2 পয়সার মাপটাই যথেষ্ট। কিন্তু আমার লোকারে যা সোনা আছে তা দিয়ে আমি রূপার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো লাখপতি জামাই কিনতে পারি। ডাক্তার বা ইঞ্জিনিয়ার আমি নই, কিন্তু আমি একজন শিল্পী, আর শিল্পীর হাতের ছোঁয়ায় লোহাও সোনাতে হয়ে যায়। তা বলে সে সোনার দোকান খুলে বসে। কিন্তু উদাস, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এরপর যেন তোমার গলার আওয়াজটা আমার কানে আর কোনোদিন না আসে। ঢাকের আওয়াজটা আপনার খারাপ মনে হলে আপনি নিজের কানে আঙুল দিতেই পারেন, তা বলে ঢাকি সুদ্ধা বিসর্জন দিতে পারেন না। আমি কি পারি আর কি পারি না তা তোমার জানা নেই উদাস। আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি, তার মধ্যে তুমি রূপার কথাটা ভুলে গিয়ে এই অঞ্চল ছেড়ে চলে যাবে। আমি আপনাকে 1 মাস সময় দিচ্ছি স্যার, তার মধ্যে আপনি রূপাকে আমার হাতে সম্প্রদান করবেন। এটা এক প্রেমিকের প্রতিজ্ঞা। এই পৃথিবীতে হাজার যুদ্ধে জয় পরাজয় থাকতে পারে, কিন্তু ভালোবাসার যুদ্ধে পরাজয়ের কোনো জায়গা নেই। ভালোবাসা মানে শুধুই জয়। আমি এক উদাস বাউল বাজাই প্রেমের এক তারা, আমি এক উদাস বাউল বাজাই প্রেমের এক তারা, জীবনের সুরে যাই ভেসে যায়, জীবনের সুরে যাই ভেসে যায়, ভালোবাসার ঝর্ণা ধারা। আমি এক উদাস বাউল বাজাই প্রেমের এক তারা, আমি এক উদাস বাউল বাজাই প্রেমের এক তারা, আমি এক উদাস বাউল বাজাই প্রেমের এক তারা, আমি এক উদাস বাউল বাজাই প্রেমের এক তারা। উদাস, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। নিশ্চয়ই যাবো। আমি অহংকারী হলেও আমি অবাধ্য নই। রূপা, তুমি আমার জন্য অপেক্ষা করো। সাময়িকভাবে আমি একটি জটিল ঘটনাচক্রে জড়িয়ে গেছি, যার জন্য। কি হয়েছে উদাস? তুমি আমাকে বলো কি হয়েছে। সেটা আমি তোমাকে এখন বলতে পারছি না। আমার বিশ্বাস তোমার ভালোবাসাই আমাকে একদিন সব জটিলতা থেকে মুক্তি করে সত্যের পথে নিয়ে আসবে। এই রাস্কেল, আমি জানতে চাই তুমি আমার বাড়ি থেকে যাবে কি না? যাবো স্যার, নিশ্চয়ই যাবো। যাবার আগে আর একটা কথা, আমার ঠিকানাটা রূপার কাছে আছে।
সেই ঠিকানা খুঁজে নিয়ে 1 মাসের মধ্যে আমার কাছে হাত পেতে দাঁড়ানোর জন্য মনে মনে নিজেকে প্রস্তুত করুন। গুড বাই। আমি এক উদাস বাউল বাজাই প্রেমের একতারা, আমি এক উদাস বাউল বাজাই প্রেমের একতারা, আমি এক উদাস বাউল বাজাই প্রেমের একতারা, আমি এক উদাস বাউল বাজাই প্রেমের একতারা। শয়তানটার এত দুঃসাহস যে আমার সামনে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করে যায়। বাবা, বাবা, আমি তো তোমার মেয়ে। আমার মধ্যে কি তোমার চাওয়া পাওয়া বলে কোনো কিছুই দাম নেই বাবা? কিন্তু কিন্তু আমার চাওয়া পাওয়ার কথাটা কেউ যে ভাবে না রে মা। এই জীবনে আমি কি পেয়েছি আর কি হারিয়েছি, তাই তো তোকে হারানোর কথাটা যে আমি আজও ভাবতে পারি না। বাবা। তুই আমাকে কথা দে মা, কথা দে। তুই কখনো আমাকে ছেড়ে এই উদাসের সঙ্গে যাবি না? বল মা, বল, কথা দে মা, বল কথা দে মা, কথা দে মা, কথা দে। কথা দিলাম, কথা দিলাম বাবা, কথা দিলাম। আয় বুড়ো, বলে তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? বাড়ির মধ্যে এমন করে চিৎকার করছো কেন নাম ধরে বলে? শোনো কথাটা শোনো। ওই ইউনিয়ন থেকে হেড অফিসে চিঠি করেছে গো। আবার যদি আমাকে এখানে বহাল না করে তাহলে 4th ক্লাসেরা সব স্ট্রাইক করবে। বলে অফিস থেকে মাইনের টাকাটা এনেছে তো? এই মূলজা না, আমি তো ওই বলরামপুরে জয়েন করিনি বলে গভর্নমেন্ট তো আমার টাকা আটকে দিয়েছে গো। সর্বনাশ! আজ মেয়েটার বউ ভাত দেবো বলে আমি বাজার থেকে শাখা, সিঁদুর, ধুতি, পাঞ্জাবি কত কিছু কিনে আনলাম। আরে ওই বসাক বাবুকে যে বিকেলবেলা টাকা দেবো বলে আমি কথা দিয়ে এসেছি। এই মরেছে। ঘরে যে ওই 1000 টাকা ছিল তা দিয়ে তো আমি ওই মাছ, মাংস, মিষ্টি এসব কিনে নিয়ে এলাম গো। এখন কি হবে মানদা? শুধু এখন নয়, সারা মাস কি করে চলবে তাই ভাবো। আপনার কিছু নেই গো খুড়ি, আমরা 5 জন থাকতে তোমার কোনো কিছুরই কোনো অসুবিধা হবে না। এই বেটা, তুই আবার কি মতলব এখানে এসেছিস রে? এই তো তোমাদের দোষ, কোনো কিছুই সাদা মনে নিতে পারো না। অথচ আমি তোমার জায়গায় কাজ করে ডানে বাঁয়ে প্রায় 2 মাসে 50,000 টাকা কামিয়ে নিলাম। চুরির কথাটা আমার বড় মুখ করে বলতে এসেছিস? এখনকার দিনে উপরের রোজগারটাকে কেউ চুরি বলে না গো। তাই তো আমি যুগের হাওয়ায় গা ভাসিয়েছি। এই তো পরিতোষ বাবুল মাল খালাস করে দিয়ে এলাম। তাই বাবু আমাকে মাসের মাস 50,000 টাকা করে বকশিস দেবেন। বাবা, ওই জন্য তুই ওই ধুতি শার্ট ছেড়ে জিন্সের প্যান্ট পরে এসেছিস। হ্যাঁ কাকা, আমি তো তোমাদের মতো বোকা নই। ভগবান যখন দিচ্ছেন, ভগবান যখন দেয় তখন এমনি করেই দেয় রে বাবা। কিন্তু ভগবান যখন দেয়, নিয়ে নেয় না, যখন কেড়ে নেয় তখন একেবারে ন্যাংটা করে নেয় রে। তোমাদের যখন সেই অবস্থা, তাই সুভাষ দা তোমাদের জন্য এই 2000 টাকা পাঠিয়েছে। সুভাষ আমাদের জন্য টাকা পাঠিয়েছে? আরে তোর বাবু তো ফালতু টাকা খোসাবার লোক নয় রে। তা ওই টাকার বদলে তোর বাবু আমার কাছ থেকে কি চাই? কিচ্ছু না। শোনো, বাপ ছেলের মধ্যে ঝগড়া বাঁধিয়ে কোনো লাভ আছে? তার থেকে তুমি বরং এক কাজ করো, তুমি না ওই ইউনিয়নের কাছ থেকে না কেসটা তুলে নাও। সুভাষ আমাদের কাছে সন্তান ধর্ম থেকে পতিত হয়ে গেছে, তাই অছুতের টাকা আমরা ছুতে পারবো না। কে বলেছে অছুতের টাকা ছুতে পারবো না? দে তুই ওই কটা টাকা আমাকে দে দেখি, দে। ওই অপবিত্র টাকায় তুমি কিছুতেই হাত দেবে না, কিছুতেই না। আরে বাবা মানদা, ওগো আমার মানদা সুন্দরী, এই অশুদ্ধ টাকাকে কি করে শুদ্ধ করতে হয় তা তো আমি জানি। এই দেখো, থু। থুতু ফেললে কাকা? টাকা নয় রে, টাকা নয়, এই তো আস্তা কুড়ের কাগজ। এই কাগজ কটাকে আমি আমার ঘরের লক্ষ্মীর ভান্ডারে কি করে জায়গা দিতে পারি বলতো? তাই এই টাকা কটা তুই এই নে।
ঠিক আছে, এরপর যখন না খেতে পেয়ে মরবে তখন ওই ছেলের কাছেই তোমাদেরকে হাত পাততে হবে। এখন এই কার্ডটা রাখো। এটা এটা আবার কিসের কার্ড? 7 তারিখে তোমাদের ছেলে বিয়ে, তাই সুভাষদা তোমাদের কার্ড পাঠিয়ে নেমন্তন্ন করেছেন। সুভাষের বিয়ে? সুভাষ ওর বিয়ে আমাদেরকে কার্ড পাঠিয়ে নেমন্তন্ন করেছে? যে যে ছেলের বিয়েতে যে বাবা মায়ের নামে কার্ড ছাপানো হয়, আজ সেই ছেলে এবার সেই ইঞ্জিনিয়ার ছেলে অন্যের হাত দিয়ে বাবা মাকে কার্ড পাঠিয়ে নেমন্তন্ন করেছে। হ্যাঁ কাকা, বিয়ে বউ ভাত দুদিনই ভালো মন্দ খেয়ে এসো, নইলে এরপর তো সারা জীবন ধরে বুড়ো আঙ্গুল চুষতে হবে। বুড়ো আঙ্গুল। পড়ো না, পড়ে দেখো না কে লিখেছে ওই চিঠিতে। আমি কি করে পড়বো গো? এই কার্ড তো 4 ক্লাসের জন্য নয়। তাই তো এটা ইংরেজিতে কার্ড ছাপানো হয়েছে। এ আমি কি করে পড়বো? তাহলে তাহলে ওটা তুমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। না, জানো মানদা, যেদিন আমাদের উদাস আমাদের সবাইকে ছেড়ে বাড়ি থেকে চলে গেল না, সেই দিন কিন্তু আমি এতটা কষ্ট পাইনি গো। সেদিন আমি এতটা কষ্ট পাইনি, কিন্তু আজ আমার বুকের ভেতরে কোথাও যেন একটা বড্ড ব্যথা অনুভব হচ্ছে। 30 বছর ধরে ছেলেকে তিল তিল করে কষ্ট করে যে মানুষ করেছি, সেটা এই পড়তে না পারা কার্ডটার মতো ভাগ্যের ছবি হয়ে কোথায় যেন হারিয়ে গেল। মারাদা, না গো না, কাঁদবে না, তুমি একদম কাঁদবে না। নদীর এক পাড় ভাঙলে আরেক পাড় যে গড়ে। আজ আমার বাড়িতে ছেলের বিয়ে হয়েছে, আর সেই ছেলের বউয়ের বউ ভাত। আজ আমাদের কত আনন্দের দিন বলো তো। একটু পরে পাড়া প্রতিবেশীরা সব খেতে আসবে। তাই তুমি হাসতে ওই কাঠটা ছিঁড়ে ফেলো। না, এই কার্ড আমি ছিঁড়বো না। এই যে এক অমূল্য সম্পদ গো, এই যে এক অমূল্য সম্পদ, যে নিজের ছেলের বিয়ের অন্যের হাত থেকে কার্ড পায়। এই মায়া মমতা কর্তব্য জ্ঞান দায়িত্ব জ্ঞানহীন ভারতবর্ষের জন্মদিনের কার্ড গো, একে আমি ছিঁড়তে পারি? এ আমি ছিঁড়বো না। এই দেখো, অসামাজিক খেতা দেখিয়ে কোনো দরকার নেই। আমি যাই ভেতরে গিয়ে ছেলে মেয়ে দুটোকে খুব সুন্দর করে সাজিয়ে দিই। আর তুমি এই 4 ক্লাসের পোশাক ছেড়ে বড় কর্তার পোশাক পরে আসবে, বুঝেছ? ঠিক বলেছ। 4th ক্লাস বড় কর্তা? না, আমি 4th ক্লাসের পোশাকেই ঠিক আছে। আমি এতেই ঠিক আছে, এতে আমাকে বেশ মানাচ্ছে। কিন্তু আমাকে সবাই মিলে ফার্স্ট ক্লাস বানাতে চাইছেন কেন মেসমশাই? এ বেটার আবার কি হলো রে? ওদিকে মাসিমা ধুতি পাঞ্জাবি পরিয়ে দিল, বাইরে দেখলাম উঠোনে প্যান্ডেল করিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, লোকজন নেমন্তন্ন খেতে আসছে। এবারে কিন্তু আমি সত্যি বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। যা, কিন্তু আমার ভাড়ার টাকাটা ফেলে দিয়ে যা। তুই যেখানে খুশি যা, আমার ভাড়ার টাকাটা দিয়ে যা। আশ্চর্য, কি মুশকিল! ভাড়া না দিতে পারলে লোকে লাথি মেরে ঘর থেকে বাড়ি বের করে দেয়, আর আপনারা আমাকে নিয়ে এভাবে পুতুল খেলা খেলবেন?
তাই তো আমার মেয়েটাকে আমি রাজ রানীর মতো সাজিয়েছি। দেখ তো উদাস, কি বউ তুই এনেছিলিস আর তাকে আমি কি রূপ দিয়েছি। আমি আনতে যাবো, ওই তো উড়ে এসে আমার ঘাড়ে চেপে বসেছে। শুনছো মা, তোমাদের ছেলের কথাগুলো শুনছো? এরকম করলে আমি কিন্তু কালই বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ভেঙে দেবো এই বাড়ির বাইরে পা রাখলে, ঠ্যাং ভেঙে দেবো। একবার যখন এসেছিস তখন আমাকে নাতি নাতনির মুখ দেখাবি, তবেই তুই ছুটি পাবি। এই বেটা, তোর আবার কি হলো রে? রাতে বারান্দায় শুয়ে ঠান্ডা লেগে গেছে। কেন কেন কেন? ঘর থাকতে বারান্দায় শুতে গেল কেন? না মানে ওই যে কিছু না বলে চলে এসেছি বলে রাগ করে রোজ বারান্দায় শুয়ে থাকে। এই বাড়িতে সব চলবে না। ছেলে ছেলে বউর জন্য নতুন ঘর তুলেছি, নতুন খাট বিছানা কিনেছি, আর সেই ঘরে হবে তোদের ফুলসজ্জা। তোদের ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে থেকে তালা বন্ধ করে দেব। মানদা, আমাদের বউয়ের সব ভালো, বুঝলে, সব ভালো, কিন্তু ওর স্মৃতিতে সিঁদুর আর হাতে শাখা নেই কেন বলো? হ্যাঁ, আপনাদের আর্টিস্ট ছেলে এসব পছন্দ করে না। রোজ বলে কিনে দিতে, কিন্তু কিছুতেই কিনে দেয় না। এই বাড়িতে ওসব অনাচার চলবে না। তাই তো আমি নিজে শাখা সিঁদুর সব কিনে এনেছি। এসো এসো বৌমা, তোমাকে আমি সিঁদুর পরিয়ে দিই, এসো। কিন্তু মা, না না না, কোনো কিন্তু নয়, এসো মা, এসো। থাক মা, থাক থাক থাক। উদাস, যা তো বাবা, বৌমাকে নিয়ে তুই ঘরের ভেতরে যা, আর আমি দেখি রান্না বান্নার দিকটা কতদূর হলো। কই গো, এসো। তুমি আবার আমাকে নিয়ে পড়লে, আমি আবার রান্না বান্নার দিক গিয়ে কি করব? আমি বরং এদের সাথে একটু গল্প করি। শুনলে, বুড়ো মেনসার কথা শুনলে, বলে আজ ওদের ফুলসজ্জা, আর তুমি এখানে ঢোপের চোপের মতন কি করবে? এসো এসো বলছে। শালা শাসন করছে দেখো, মাঝে মাঝে মনে হয় এ আমার বউ নয়, শালা বড় মাসি। এটা আপনি কি করলেন? মেয়ে মানুষ হয়ে মিথ্যে সিঁদুর স্মৃতিতে তুললে আপনার একটু বিবেকে বাঁধলো না? আমি মেয়ে মানুষ নই, বাইজি। অমন অনেক সুদের আমাদের পড়তে হয়, আবার মুছতে হয়। তাই দুটো মানুষের আন্তরিকতার আগ্রহে আমি বাধা দিতে পারলাম না। তাছাড়া আমি যে তোমার বউ নই সেটা জানাজানি হয়ে গেলে আমার কিছু ক্ষতি হবে না, কিন্তু এদের কাছে তুমি চরিত্রহীন লম্পট হয়ে উঠবে বলে। আমার জন্য কত ভাবো। ইউসুফ বললো রাত পোহালাই তোমাকে নিয়ে যাবে, আজ 2 দিন হয়ে গেল, তার কোনো তাই নেই। তাতে তোমার তো কোনো লোকসান নেই, একটা জল যতে ফকুটিয়া বউ পেয়ে গেছো। ভদ্রতা করে না হয় 2 দিন বাইরেই ছিলে, আজ কি করবে মশাই? আজ তো ঘরের দরজাটা বাইরে থেকে তালা বন্ধ থাকবে মশাই। এই দাও ঘরে গিয়ে তুমি শুয়ে পড়ো, আমি বাইরে থাকছি। না, ওই ফুল দিয়ে সাজানো নতুন ঘরে আমি কিছুতেই থাকতে পারবো না। বাবা মা কত শখ করি নতুন বউর জন্য ঘর তুলেছেন, নতুন খাট বিছানা করেছেন। এই অপবিত্র শরীরটা নিয়ে সেই জায়গাটাকে আমি অপবিত্র করতে পারবো না। তার চেয়ে আমি বলেন এখান থেকে চলে যাই। না, তা হয় না, তা হয় না। সেই হ্যাঁ, তাহলে সেই ভালো। চলো চলো, আমি বরং তোমাকে দিয়াজ, কিন্তু এত রাতে যাবে কোথায়? কোথা থেকে এসেছি, কোথায় যাব, কোনোদিন সেটাকে আর ভেবে দেখিনি। আজ তুমি কি
তাহলে তাহলে চলো তোমাকে আমি স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসবো। একটু দাঁড়া। এ কি করছে আপনি? আমাদের নিয়ে তো সবাই ফুর্তি করে, মজা লোটে। জীবনে এমন একজন মানুষকে দেখলাম যে কাছে পেয়েও আমার গায়ে হাত ছোঁয়নি। দুদিনের এই নকল সংসারে থেকে আমি যে সম্মান, যে ভালোবাসা নিয়ে যাব, তা আমার জীবনে চরম সম্পদ হয়ে থাকবে। চলো। একে হাসছো কেন? ভাবছি তোমার জীবনের সাথে আমার জীবনের কত মিল। তুমি কণ্ঠ সঙ্গীত বিক্রি করো আর আমি শিল্প বিক্রি করি। রোজ রোজ ছবিগুলো নিয়ে বাজারে গিয়ে যাই, কেউ মুগ্ধ হয়ে দেখে, কেউ তাচ্ছিল্য হেসে মুখ ঘুরিয়ে চলে যায়, কেউ পয়সা দিয়ে কেনে, কেউ দূর থেকে দেখেই মন ভরায়। তবু সেই ছবিগুলো নিয়ে আমাকে রোজ 5 জনের সামনে গিয়ে দাঁড়াতে হয়। তোমার বাবা মা কোথায়? মা, ছোটবেলায় মা মারা গেছে। বাবা ছিলেন পটুয়া পটের ছবি দেখিয়ে গ্রামগঞ্জে মেলায় গান গাইতেন। যখন থেকে এইসব মোবাইল, ফেসবুক, ইউটিউব এলো, বাবার গান আর কেউ শুনতো না। একদিন বাবা সেসব ছবিগুলো বুকের মধ্যে আঁকড়ে ধরে গঙ্গায় চাপ দিয়ে আত্মহত্যা। চুপ করো উদাস, তুমি চুপ করো। যাবার সময় আমার মনটাকে ব্যথায় ভরিয়ে দিও না। কেন এমন হয় চম্পা? বলতে পারো কেন আমার বাবাকে নিজের জীবনের কাছে হার মেনে নিতে হয়েছে? কেন তোমাকে আত্মপরিচয় হারিয়ে পাইজি সাজতে হয়েছে? এই কেন ওর উত্তর যিনি দিতে পারতেন, সেই ভগবানই তো চোখের জল দিয়ে আমাদের পথটাকে বেঁধে দিয়েছে। সেই পথে আমাকে নামিয়ে দেবে। চলো। না না চম্পা, তুমি এ বাড়ি কিছুতেই যেতে পারবে না। একি বিচ্ছু, ইউসুফ কোথায়? কেন সে এখান থেকে আমাকে এখনো নিয়ে গেল না? ইউসুফ তো সেই রাতে পুলিশের হাতে ধরা পড়েছে। হয়ে গেল সালা উদাসের জীবনটাই কেরোসিন। ভাই তুমি যখন এসেছো তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। পাগল নাকি? ইউসুফের মালে হাত দিয়ে আমি শালা ছুরি খাবো? ওস্তাদ যতদিন খালাস না পাচ্ছে ও ততদিন এখানেই থাকবে। ও যদি 2 বছর না আসে, আমাকে 2 বছর এই গাড়টায় পড়ে থাকতে হবে। ওস্তাদকে কিছুতেই পুলিশ ধরে রাখতে পারবে না। ওস্তাদ 2-10 দিনের মধ্যে খালাস পেয়ে যাবে। তাহলে সালা আমি এই পালিয়ে যাব। তুই পালাবার আগে পিচ্চুর আলে শালা লাশ পড়ে যাবে শালা। যার বাড়িতে আমি আশ্রয় আছি তাকে হুমকি দিয়ে কথা বলবে না। চলে যাও বলছি এখান থেকে, চলে যাও। যাচ্ছি, তবে যাবার আগে তোমার এই জীবন কাটি মেয়েটাকে আমার কাছে তুলে দিতে হবে, নইলে কথাটা যেন মনে থাকে। দেখলে যতবার আমি সোজা পথে হাঁটতে যাই, আমার ভাগ্যটাকে গোলক ধাঁধায় ঘুরিয়ে আমার তালে। না হলে ইউসুফ পুলিশের কাছে ধরাই পড়বে কেন? আর তোমার কাছে কতদিন এই অভিনয় চালিয়ে যেতে হবে? ভগবান, তোমার বিচার নেই, বিচার নেই। এই দুনিয়াতে যখন সুখের পাল্লাটা ভারী হয়, তখন দুঃখের পাল্লায় তুলবার জন্য ভগবানের পকেটে থাকে আমাদের মতো কিছু পুতুল। তাই তো আমি হেসে খেলে নেচে গিয়ে ভগবানের সে অবিচারটাকে অস্বীকার করে বলি, দেখা তুঝে দিল মেরা জুড় গায়া রে, लेके परदेस दिल उड़ गया रे। दिल मेरा जुड़ गया रे, परदेस दिल उड़ गया रे। देखा तुझे दिल मेरा जुड़ गया रे, परदेस दिल उड़ गया रे। छम्मा छम्मा ए छम्मा छम्मा, छम्मा छम्मा बाजे रे मेरी छम्मा छम्मा
চটটা যদি তুমি আমাকে 10 বছর আগে মারতে পারতে তাহলে হয়তো আমি ভদ্রভাবে জীবন শুরু করতে পারতাম। কিন্তু আজ যে আমার ফিরে আসার কোনো উপায় নেই। তবে তুমি আমাকে মারো উদাস, আমাকে মারো, আমার চৈতন্যকে জাগাও, মারো উদাস, মারো। তোমাকে শাসন করার মতন কোনো অধিকার আমার নেই। যার বাজারে একটা ছবি বিক্রি হয় না, টাইম মতো ঘর ভাড়া দিতে পারে না, তোমার মতন একটা মেয়েকে আশ্রয় দিতে পারে না, সে কি মানুষ? তুমি তো সত্যিকারের মানুষ গো, তুমি সত্যিকারের মানুষ। একদিন তুমি অনেক বড় হবে, সারা দেশ জুড়ে তোমার ছবি বিক্রি হবে, দেশ বিদেশের মানুষ পুরস্কারের ডালি সাজিয়ে তোমার কাছে আসবে। তুমি হারবে না উদাস, তোমাকে অনেক বড় হতে হবে, অনেক অনেক বড় হতে হবে। কথা দাও উদাস, আমাকে তুমি কথা দাও উদাস, আমাকে তুমি কথা দাও। দেবার কিছুই নেই তো আমার, ভাগ্যে নেই তো বাবা, এ জীবন শুধুই অন্ধকার। দেবার কিছুই নেই তো আমার, ভাগ্যে নেই তো বাবা, এ জীবন শুধু